এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 12-এর যে বাংলা বইটি রয়েছে তার যে প্রথম গল্পটি আছে কে বাঁচায় কে বাঁচে, সেই গল্পটি আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যে লাইনগুলির থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে সেই লাইনগুলি আমি তোমাদের দেখিয়ে দেব এবং এখান থেকে আমি তোমাদের এমসিকিউ যে প্রশ্নগুলি আসে এবং কোন কোন ধরনের প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে সেগুলিও বুঝিয়ে দেবো। তো তোমরা এখানে আমার হাতে দেখতেই পাচ্ছ তোমাদের যে বই রয়েছে কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের যে লেখার গল্পটি সেটি সম্পর্কে তোমাদেরকে বোঝানো হবে। তো দেখো, কে বাঁচায় কে বাঁচে গল্পের লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটি যখন লিখেছিলেন তখন বাংলায় সন ছিল 1343 বঙ্গাব্দ এবং ইংরেজিতে ছিল 1950 খ্রিস্টাব্দ। সেই সময় বিশ্বযুদ্ধে চারিদিকে দুর্ভিক্ষে অনাহারে প্রচুর মানুষ মারা যাচ্ছিল। সেই প্রেক্ষাপটে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটি রচনা করেছিলেন। তো আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যতই বলি না কেন আমাদের মনে হয় যেন তার সম্পর্কে খুব কমই বলা হচ্ছে। তো চলো আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং তোমাদেরও বিরক্তি লাগবে। তো দেখো, আমি বইটি পড়া শুরু করছি প্রত্যেকটি লাইন ধরে, তোমরা দেখো প্রত্যেকেই লাইনগুলি মিলিয়ে মিলিয়ে। দেখো, প্রথমে যে লাইনটি রয়েছে, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। তাহলে দেখো, এখানে মৃত্যুঞ্জয় বলে এই কে বাঁচায় কে বাঁচে যে গল্প আছে, সেই কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় একদিন অফিসে যাচ্ছিল এবং সেখানে তিনি অনাহারে মৃত্যু দেখেছিল। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা। তাহলে দেখো, এখানে মৃত্যুঞ্জয় বলে যে কেন্দ্রীয় চরিত্র ছিল সে কিন্তু এতদিন মৃত্যুর কথাগুলি বা ফুটপাতে মৃত্যুর যে ঘটনা সেগুলি শুনে এসেছিল, আজ চোখে পড়ল প্রথম। তাহলে তিনি যখন আজকে অফিসে যাচ্ছিলেন তখন মৃত্যুর ঘটনাটি তার চোখে প্রথম পড়ল। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। তাহলে দেখো, এখানে আমাদের যে মৃত্যুঞ্জয় রয়েছে কেন্দ্রীয় চরিত্র, তার কিন্তু ফুটপাতে হাঁটা বেশ একটা প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। তিনি যদি ফুটপাতে আগের থেকে হাঁটতেন তাহলে কিন্তু হয়তো তার অনাহারে মৃত্যুর ঘটনা অনেক আগেই দেখা হয়ে যেত। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটে সে ট্রামে উঠে নামে প্রায় অফিসের দরজায়। তাহলে দেখো, এখানে মৃত্যুঞ্জয় যে অঞ্চলে বাস করে সেখানে কিন্তু তার বাড়ির খুব সামনেই ট্রামে ওঠেন তিনি এবং অফিসের যে দোরগোড়ায় সেখানে নামেন। অতএব তার কিন্তু বেশ একটা হাঁটার প্রয়োজন হয় না। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই। তাহলে দেখো, এখানে মৃত্যুঞ্জয় যে পাড়াতে বাস করেন সেখানে বেশ একটা লোকের আনাগোনা নেই, মানে একেবারে নিরিবিলি বললেই চলে, লোকে মরতেও যায় না বেশি। তাহলে দেখো, এখানে যেহেতু এখানে বেশি লোকের ভিড় হয় না, যার কারণে কিন্তু এখানে এই লাইনটি উল্লেখ করা হয়েছে। চাকর ও ছোটো ভাই তার বাজারও কেনাকাটা করে। তাহলে দেখো, এখানে তার কিন্তু বাজারে যাওয়ার বেশি প্রয়োজন হয় না, তার কারণ তার বাড়িতে যে চাকর বাকর রয়েছে ও তার যে ভাই রয়েছে তারাই কিন্তু বাজারের কেনাকাটা করে থাকেন। তো দেখো, এই লাইনটি থেকে প্রশ্ন আসে মৃত্যুঞ্জয়ের বাজারে যাওয়ার প্রয়োজন হয় না কেন। তো দেখো, এর উত্তরটি হয়ে যাবে তার বাড়ির চাকর ও তার ছোটো ভাই বাজার করে, যার কারণে তাকে বাজারে যেতে হয় না। তো তারপর দেখো, এখানে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। তো দেখো, এখানে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর যে ঘটনাটি দেখেছিল সেটি দেখার পর সে যখন অফিসে প্রবেশ করে তখন তার শরীরটা কয়েক মিনিটে অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। তো দেখো, এখানে মনে যদি আঘাত পায় মৃত্যুঞ্জয় সেক্ষেত্রে কী হয়, তার শারীরিক যে প্রতিক্রিয়া, শারীরিক প্রতিক্রিয়ার সাথে সাথে তার কিন্তু মানসিক যে প্রতিক্রিয়া সেই দুটোই কিন্তু চলতে থাকে। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। তাহলে দেখো, এখানে তার যে শারীরিক কষ্টবোধ সেটাও কিন্তু চলতে থাকে। আপিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। তো দেখো, এখানে যেহেতু সে অফিসে কাজ করে তাই অফিসের যারা কর্মচারী তাদের প্রত্যেকের বসার জন্য আলাদা আলাদা ছোটো ছোটো ঘর থাকে। তো সেটাকে কিন্তু এখানে কুঠুরি বলা হয়েছে। তো তার যে নিজের বসার জায়গা সেখানে যখন সে পৌঁছেছিল এবং পৌঁছে যাওয়ার পর সে ধপ করে নিজের চেয়ারে বসে পড়েছিল। একটু বসেই তাই উঠে গেল কলঘরে এবং কী হলো, কিছুক্ষণ বসার পর সে কিন্তু তাদের যে কলঘর রয়েছে, অফিসের যে কলঘর রয়েছে সেখানে কিন্তু উঠে গেলেন। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিলেন, ভাজা ডাল তরকারি মাছ দই
আর ভাত প্রায় সব বমি করে উগরে দিলেন। তো দেখো এখানে অফিস যাওয়ার আগে তিনি তার বাড়ি থেকে যেসব খাবার খেয়ে এসেছিলেন সেগুলি কিন্তু কলঘরে ঢোকার পর তিনি বমি করে উগরে দিলেন। তারপর দেখো পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। তাহলে দেখো তারই একজন অফিসের সমপদস্থ কর্মচারী, যার নাম কিন্তু আমরা এখানে পেয়েছি নিখিল, সে যখন তার পাশের কুঠরি থেকে মৃত্যুঞ্জয়ের খবর নিতে এসেছিল তখন সে দেখে যে মৃত্যুঞ্জয় তার টেবিলের যে গ্লাস ছিল সেই গ্লাসে যে জল ছিল সেই জলটি পান করছিল। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। তারপর দেখো তার যে গ্লাসে জল ছিল সেই জলটা সে খেয়ে শেষ করেছিল এবং শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রয়েছিল। এরপর দেখো তারপরের পাতাটা উল্টাও তোমরা। তারপরের যে পাতা রয়েছে দেখো এখানে আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। তো দেখো এখানে আমরা দেখতে পেলাম নিখিল বলে যে তার যে একজন কর্মচারী ছিল তার তারা দুজনেই কিন্তু সমপদস্থ, মানে একই তাদের একই কাজ, মাইনে দুজনেরই সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। তাহলে দেখো তারা যেহেতু দুজনেই সমপদস্থ তাই তাদের যে মাইনে সেটাও কিন্তু সমান। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অলসে প্রকৃতির লোক। তো দেখো এখানে নিখিলের যে বৈশিষ্ট্য মানে চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। তাহলে দেখো এখানে মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে সে বিয়ে করেছে কিন্তু সে 2টি সন্তানের পিতা হয়েছে। এখানে দেখো এই লাইনটি বলার কারণ আছে, কারণ আমরা জানি সেই সময় কিন্তু মানুষেরা তাদের পরিবারে 2 থেকে 5টি সন্তান সন্ততি উৎপন্ন করত। তার কারণ ছিল এখানে সেই সময় কলেরা, বসন্ত আবার অন্যান্য যে রোগগুলি ছিল সেগুলোর কারণে কিন্তু ছেলে মেয়ে যাই হোক না কেন তারা কিন্তু মারা যেত, যার কারণে সেই সময়কার লোকেরা তাদের পরিবারের সংখ্যাটা একটু বড়ই রাখত। তো দেখো তারপর এখানে সংসারে তার নাকি মন নেই। যেহেতু মৃত্যুঞ্জয়ের থেকে 2 বছর আগে সে বিয়ে করেছে তাই তার মোট 2টি সন্তানের পিতা সে, এবং তার নাকি সংসারে মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তাহলে দেখো সে যখন অফিস থেকে ছুটি পাবে বা অবসর প্রাপ্ত হবেন সেই সময় সে কী করবে, একটি চিন্তার জগৎ গড়ে তুলবেন এবং বই পড়ে তার যে অবসর জীবনটা সেটা কিন্তু সে কাটিয়ে দিতে চান। তারপর দেখো অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে। তারপরে দেখো এখানে মৃত্যুঞ্জয়কে কিন্তু সে খুব পছন্দ করে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। তারপর দেখো এখানে কি বলছে, একটু মৃদু অবজ্ঞার স্বরে মৃত্যুঞ্জয়কে সে ভালোবাসে। কে বাসে? নিখিল। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। তো দেখো এখানে আমাদের মৃত্যুঞ্জয় যে কেন্দ্রীয় চরিত্র তার যে প্রকৃতি বা তার যে বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে দেওয়া আছে। মৃত্যুঞ্জয় কেমন প্রকৃতির লোক ছিল? সৎ ও সরল। হ্যাঁ, এছাড়াও তিনি সব থেকে আদর্শবাদের কল্পনা তাপস, মানে তিনি বেশি বেশি করে একটু ভাবতে ভালোবাসেন। মৃত্যুঞ্জয় দুর্বলচিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলেও কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুলতেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে মৃত্যুঞ্জয় দুর্বলচিত্ত এবং ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। তো দেখো আমাদের কিছু কিছু লোক আছে যারাকে খেপিয়ে তুললে কিন্তু কি হয়, তারা তাদের সমস্ত যে রাগ সেটি কিন্তু উগড়ে দেয়। তো সেটিই কিন্তু এখানে বলেছে, যদি সে ওরকম প্রকৃতির লোক হতো তাহলে কী করতো, তাহলে তাকে রাগিয়ে দিলেই কিন্তু সমস্ত তার যে ভাবনা চিন্তা সেগুলি বাইরে বের করে দিত। কিন্তু সেক্ষেত্রে আমাদের মৃত্যুঞ্জয় ওরকম প্রকৃতির লোক কিন্তু নয়। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে, এবং অব্যয়কে শব্দরূপে দেওয়ার চেষ্টাও সে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। তো দেখো এখানে শক্তির একটা উৎস আছে তার আছে, এবং তার মধ্যে অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে এবং মানুষের জগতের তারই একটি অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। তো দেখো এখানে মৃত্যুঞ্জয় যখন তার বন্ধু নিখিল যখন তার বন্ধু মৃত্যুঞ্জয়কে বোঝাতে আসে সে কিন্তু মাঝে মাঝে কাবু হয়ে যায়। মৃদু ঈর্ষার সঙ্গেও সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। তাহলে এখানে নিখিল ভাবে যে সে যদি মৃত্যুঞ্জয় হতো তাহলে কিন্তু মন্দ ছিল না।
তারপর দেখো মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং শ্বাসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে এবং সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্য। তাহলে দেখো এখানে মৃত্যুঞ্জয়ের কাছে যখন নিখিল খবরটা নিতে এসেছিল তখন সে তাকে দেখেই বুঝতে পেরেছিল যে মৃত্যুঞ্জয় কোনো একটি বয়স হবে সমস্যার সঙ্গে তার সম্মুখীন হয়েছে এবং সে কিন্তু সেটা সহজে মেনে নিতে পারছে না। তো দেখো এখানে বলা হয়েছে সারসিতে আটকানো মৌমাছির মতো। দেখো এখানে আমরা দেখেছি যদি মাঝে কাঁচ দেওয়া থাকে এবং এক প্রান্ত থেকে একটি মাছি ছাড়া হয় তাহলে সে কিন্তু প্রথমত পরিষ্কার এবং স্বচ্ছ দেখতে পাবে এবং সে এ পাশ দিয়ে ও পাশে যাওয়ার চেষ্টা করবে এবং কিন্তু সে যেতে পারে না, কারণ সে তো জানে না সে এটি কাঁচ। তো সেটাই এখানে বলা হয়েছে, সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়েছে। তারপর দেখো এখানে কি হলো হে তোমার, নিখিল সন্তপনে প্রশ্ন করলো। তাহলে এখানে কি নিখিল মৃত্যুঞ্জয়কে প্রশ্ন করলো যে তোমার কি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে মৃত্যুঞ্জয় এখানে উত্তর দিচ্ছে মরে গেল, না খেয়ে মরে গেল। আর আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। তো দেখো এখানে মৃত্যুঞ্জয় কিন্তু এই কথাগুলি বারে বারে বলে যে লোকটি না খেয়ে মরে গেল এবং তার যে কথা সেগুলি কিন্তু অর্ধভাষণ ছিল, মানে অর্ধেক পুরোপুরি সম্পূর্ণ মুখের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসেনি। আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। তারপর এখানে নিখিল মৃত্যুঞ্জয়কে বেশ কিছু প্রশ্ন করে এবং সে প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে নিখিল বুঝতে পারে এবং সে বোঝার চেষ্টা করে যে সে তার ভিতরটা দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো অসাধারণ বা সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। তাহলে দেখো এখানে মৃত্যুঞ্জয় যেহেতু ফুটপাতে অনাহারে মৃত্যুর দৃশ্যটা দেখেছে সেটি কিন্তু সে মেনে নিতে পারছে না। সেটা আশ্চর্য নয়, সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিতে। তো দেখো এখানে কি করছে, এখানে মৃত্যুঞ্জয় তার যে ধারণার বোঝার যে ক্ষমতা, সেই বোঝার ক্ষমতাটা সে একসাথে বোঝার চেষ্টা করছে। তারপর দেখো এখানে ফুটপাতে ওই বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কী রকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুর যাতনা বেশি ভয়ঙ্কর। তো দেখো এখানে এই প্রশ্নগুলি কিন্তু বারে বারে মৃত্যুঞ্জয়ের মনে উদিত হয়েছে, যার কারণে সে তার শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেখো আমি আবার বলছি, এখানে ফুটপাতের ওই বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কী রকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুর যাতনা বেশি ভয়ঙ্কর, এই প্রশ্নগুলি কিন্তু বারে বারে মৃত্যুঞ্জয়ের মনে উদিত হয়েছে। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলে অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী। তো দেখো এখানে নিখিল যখন প্রশ্ন করে মৃত্যুঞ্জয়কে তখন তার পরিপ্রেক্ষিতে মৃত্যুঞ্জয় উত্তর দেয়। কি উত্তর দেয়, তো দেখো এখানে মৃত্যুঞ্জয় বলে যে আমি বেঁচে থাকতে লোকটি না খেয়ে মারা গেল। দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন আসে এ অপরাধের প্রায়শ্চিত্ত কী, এই লাইনটি থেকে কিন্তু বড় প্রশ্ন এসে থাকে। জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে। তো দেখো এখানে সে তার পরিপ্রেক্ষিতে উত্তর বলে যে জেনে শুনেও কিন্তু আমি 4 বেলা পেট পুরে খেয়ে এসেছি, যথেষ্ট রিলিফ ওয়ার্কও হচ্ছে না লোকের অভাবে, আরও এদিকে ভেবেই পায় না কি করে সময় কাটাবে। তাহলে দেখো এখানে সেই সময় যেহেতু খাদ্যের সংকট ছিল, তো সেক্ষেত্রে সেখানে বিভিন্ন রিলিফ ওয়ার্কের মাধ্যমে যারা ক্ষুধার্ত মানুষ ছিল তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হতো এই রিলিফ ওয়ার্কের মধ্য দিয়ে। তো সেটাও কিন্তু সেই সময় ঠিকঠাকভাবে হচ্ছিল না লোকের অভাবে। তো দেখো এই লাইন থেকে প্রশ্ন আসে যে ঠিকঠাকভাবে রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি। তো তোমরা এর উত্তর লিখবে যে লোকের অভাব থাকায় ঠিকঠাকভাবে রিলিফ ওয়ার্ক হয়নি। ধিক শতধিক আমাকে, সে নিজের প্রতি ধিক্কার জানিয়েছে। কেন ধিক্কার জানিয়েছে, কারণ সে যারা খেতে পাচ্ছে না তাদের জন্য কিছু করতে পারেনি, সেই জন্য সে নিজের প্রতি ধিক্কার জানিয়েছে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। মৃত্যুঞ্জয়ের চোখ বেদনাক্রান্ত হয়ে যখন ছলছল করে তখন নিখিল সে চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। তাহলে দেখো এখানে দরদের চেয়ে ছোঁয়াচে আর কিছু নেই। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। এরপর দেখো যখন মৃত্যুঞ্জয়ের অবস্থা এরকম দেখে তখন কিন্তু মৃত্যুঞ্জয়ের যে মনটা সেটাও কিন্তু খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। ক্ষুধার অন্যের বদলে বরং সমিতি পরিণত
হয়ে যাবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, দেশের সমস্ত দরদ পঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না। কিসের আগুন? ক্ষুধার আগুন। অন্যের বদলে বরং সমৃদ্ধি পরিণত হয়ে যাবে। তারপর দেখো এখানে বলা হয়েছে, ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? তো দেখো এখানে কিন্তু ভিক্ষা দেওয়ার মতো যে ব্যাপারটিকে সেটি কিন্তু এখানে পাপ হিসেবে ধরে নেওয়া হয়েছে। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। কিন্তু দেখো এখানে কি বলা হয়েছে, যদি রূঢ় বাস্তব মানে বাস্তবটিকে যদি তুমি নিয়মকে উল্টানোর চেষ্টা করো এবং সেটি যদি আধ্যাত্মিক নীতি করা যায়, সেটি কিন্তু অনিয়ম হয়। তো তারপর দেখো এখানে, চিতার আগুনে যত কোটি মোড়া এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। তো দেখো এখানে বলা হয়েছে যে চিতার আগুনে আজ পর্যন্ত যত কোটি মানুষকে পোড়ানো হয়েছে, ঠিক সেরকমই যারা জ্যান্ত আছে তাদেরকে যদি চিতাতে চাপিয়ে দেওয়া হয়, সেই আগুন কিন্তু তাদেরকেও পুড়িয়ে ছাই করে দেবে। মানে এখানে ক্ষুধার কথা বলা হয়েছে। তারপর দেখো এখানে, বিক্ষুব্ধ চিত্তে ওইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। তারপর কি হয়েছে, নিখিল একটি সংবাদপত্র ছিল সেটি কিন্তু তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে এলো, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হাহুতাশ করে মন্তব্য করা হয়েছে। তো দেখো এখানে সংবাদপত্রটিতে গোটা কুড়ি মানুষকে ঠিকঠাকভাবে পড়ানো হয়নি বলে সেখানে পত্রপত্রিকায় তাদের খবর ছাপানো হয়েছে, কিন্তু এদিকে যে অনাহারে থাকা মানুষগুলি খেতে পাচ্ছে না তাদের কথা কিন্তু কেউ তুলে ধরেনি, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর দেখো, কদিন পরে মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু করে টাকা পাঠাতে হয়। তারপরে দেখো, তারপর কয়েকদিন পরে তাদের মাইনের দিন এলো, মানে মাস শেষ হলো। তারপর কি হলো, নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু করে টাকা পাঠাতে হয়। তো দেখো এই লাইনটা থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে, নিখিলকে প্রতি মাসে ক জায়গায় টাকা পাঠাতে হয়? তো এর যে উত্তর সেটি হয়ে যাবে 3 জায়গায়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করার চেষ্টা করে 3টে সাহায্যে এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। তো দেখো এখানে সে মানি অর্ডার ফর্ম আনিয়ে কলম ধরে ভাবতে থাকে যে 3টি জায়গাতে যে টাকা পাঠায় সেখানে সাহায্যের 3টে সাহায্যে করার 5 টাকা করে কমিয়ে দেবে। তো যেখানে সে টাকাগুলি পাঠায় সেখান থেকে 5 টাকা করে সে কমিয়ে দেবে। তো দেখো এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে এই লাইনটি থেকেও, তোমরা ভালো করে এই লাইনটি পড়ে নেবে। দেবে কিনা, মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। মৃত্যুঞ্জয় তারপর কী করলো, ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে এবং নিখিলের সঙ্গে বেশি কথাও বলেনি। তারপর দেখো, সেই মৃত্যুর ঘটনাটা দেখার পর সে কিন্তু বাড়িতে আসে এবং আসার পর সে আর বেশি কথা বলে না, এমনকি নিখিলের সাথেও কথা বলে না। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় 1 টাকা নোট নিখিলের সামনে রাখলো। তারপর দেখা গেল মাইনের যে দিন এলো, মাইনের দিন আসার পর মৃত্যুঞ্জয় তার যে 1 টাকার নোট, সে নিজে যে মাইনে টাকাটা পায় সে মাইনে টাকাটা নিখিলের সামনে রাখলো। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে এবং নিখিলকে বলে যে তার যে মাইনের টাকাটা, সেই মাইনের টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? নিখিল বলে যে আমি কেন, আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো এবং আস্তে আস্তে নিখিল সমস্ত টাকাটা গুনলো। হ্যাঁ, বাড়িতে তোর 9 জন লোক। তো দেখো এখান থেকে এই লাইনটি থেকে প্রশ্ন আছে যে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক ছিল। তো দেখো এখানে লোক সংখ্যা ছিল 9 জন। মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তো দেখো এখানে মৃত্যুঞ্জয় তার অফিসে কাজ করার পর যে টাকাটা পেতো সেটাতে কিন্তু তার ঠিকঠাকভাবে মাসটা চলে যেত না। তাই কী করতে হতো, তাকে প্রতি মাসে কারো না কারো কাছে ধার করতে হতো। তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। তো দেখো এখানে নিখিল যখন মৃত্যুঞ্জয়কে বোঝানোর চেষ্টা করে যে এভাবে তো কিছু করা যায় না, তো সে তার পরিপ্রেক্ষিতে কী বলছিল, এখানে মৃত্যুঞ্জয় বলছিল যে তাকে কিছু একটা করতে হবে। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে দেখো এখানে সে রাতে তার ঠিকঠাকভাবে ঘুমও হয় না এবং সে খেতেও পারে না, এবং কি করে শেষ পর্যন্ত একবেলার যে খাবার সেটা কিন্তু সে খাওয়াটা ছেড়ে দিয়েছে। আমার আর টুনুর মা একবেলার ভাত বিলিয়ে দিই। তাহলে দেখো এখানে মৃত্যুঞ্জয়ের যে স্ত্রী, যাকে টুনুর মা বলে সম্বোধন করা হয়েছে, সেও কিন্তু একবেলা তার যে খাবার সেটা কিন্তু সে ছেড়ে দিয়েছে। নিখিল একদৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনই থমথম করছে। তো দেখো এখানে নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সে দেখতে পায় যে কোনো মানুষের যদি জ্বর হয় তাহলে সেক্ষেত্রে কেমন হয়, জ্বর হলে দেখা যায় যে মুখখানা গোলগাল, ঠিক সেরকমই কিন্তু এখানে মৃত্যুঞ্জয়ের দেখা গেছে। ভেতরে ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। তাহলে দেখো ভিতরে ভিতরে সে কিন্তু দুঃখ পেয়েছে, সেই বিষয়ে কিন্তু এখানে কোনো সন্দেহ নেই। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে 3, 15, 20 টিকতে পারবে। তো দেখো এখানে
মৃত্যুঞ্জয়ের যে স্ত্রী যাকে আমরা টুনমা বলছি, তার যে শরীর, সে না খেয়ে বড় জোর 15-20 দিন বাঁচতে পারবে। তো দেখো এখানে এই লাইনটি থেকে প্রশ্ন আসবে, টুনুর মা না খেয়ে কতদিন বাঁচতে পারবে। তো এখানে দেখো 15-20 দিন বাঁচতে পারবে, এই লাইনটি থেকে প্রশ্ন আসে। তারপর দেখো মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল, মানে রেগে উঠল। আমি কি করব, কত বলছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। তো দেখো এখানে মৃত্যুঞ্জয় বলছে যে তার স্ত্রীকে সে অনেকবার বুঝিয়েছে, কিন্তু সে কোনো কথায় শুনতে রাজি নয়। না খেলে উনিও খাবেন না। যদি মৃত্যুঞ্জয় না খায় তাহলে কিন্তু এখানে তার স্ত্রীও খাবেন না। এক কথায় বলা চলে, স্বামী সোহাগী স্ত্রী, মানে স্বামী সুখে তার সুখ। এ অন্যায় নয়, অত্যাচার নয়। মরে তো মরবে, না খেয়ে মরবে। তাহলে এখানে কি হয়, এখানে দেখো মৃত্যুঞ্জয় কিন্তু তার স্ত্রীকে বলছে যদি মরে তো মরে যাক। তারপর দেখো নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। তো দেখো এই লাইনটি থেকে বড় প্রশ্ন আসে, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এই লাইনটি থেকে বড় প্রশ্ন এসে থাকে। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটেই যাবে কারো না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। তো দেখো এখানে যে রিলিফ চলছিল, সেই রিলিফে একজনের বদলে আরেকজনকে খাওয়ানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো এরপর দেখো 6 পাতাতে, এতে শুধু আড়ালে মারা যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। তো দেখো এখানে রিলিফটা হচ্ছে এখানে কি, কিছু মানুষকে বাঁচানোর একটা প্রচেষ্টা, কিন্তু যারা আড়ালে আবডালে মরছে তাদেরকে তো আর বাঁচানো যাবে না। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না, গলায় আটকে গেল। তো দেখো এখানে এই কথাগুলি সে কিন্তু বলতে পারলো না, তার গলায় আটকে গেল। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। তো দেখো এই লাইনটা থেকেও কিন্তু বড় প্রশ্ন এসে থাকে, তোমরা এগুলো রেডি করে রাখবে। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। তো দেখো এখানে কে বলা, এখানে কে বলেছে, তো দেখো এখানে বলছে নিখিল যে আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, এবং বেঁচে থাকতে যতটুকু দরকার সেই ততটুকু সে খায়, এবং সেইটুকু খাবার যদি লোক মরে গেলেও সে কিন্তু সেই খাবারটা খাবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। তো দেখো এই লাইনটা থেকেও শর্ট প্রশ্ন এসে থাকে, যে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এটি কোন কোন দিক থেকে বলা হয়েছে, এটি কিন্তু সমাজ ধর্মের দিক থেকে বলা হয়েছে। তো দেখো এখানে ওটা পাশবিক স্বার্থপরতা, এই লাইনটার থেকেও কিন্তু বড় প্রশ্ন এসে থাকে। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি ওই স্বার্থপরতা থাকতো, 1 কাপ অখাদ্য গোয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। তো দেখো এখানে গোয়েল, গোয়েল বলতে বোঝাচ্ছে ভাতের যে ফ্যান, সেই ফ্যানকে কিন্তু এখানে গোয়েল বলা হয়ে থাকে। তো দেখো অন্ন থাকতে বাংলায় কেউ না খেয়ে মরতো না, তা সে অন্য 1000 মাইল দূরে থাক আর 1 পৃষ্ঠে তালা লাগানো গুদামেই থাক। তো দেখো এইখানে কিন্তু শর্ট প্রশ্ন এসে থাকে। তারপর দেখো, তুই পাগল নিখিল, বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তো দেখো এখানে কি হচ্ছে, ওই কথাগুলি যখন নিখিল বলছিল মৃত্যুঞ্জয়কে, তখন কিন্তু মৃত্যুঞ্জয় নিখিলকে বদ্ধ পাগল বলে উঠে গেল। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। তারপর দেখো যত দিন যায় তত কিন্তু মৃত্যুঞ্জয় আস্তে আস্তে তার শারীরিক মানসিক সমস্ত দিকের কিন্তু পরিবর্তন হতে থাকে। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে চুপ করে বসে ভাবে, একসময় বেরিয়ে যায়। তাহলে দেখো এখানে কী করে, সে অফিসে যায় ঠিকই, কিন্তু কারোর সাথে কথা বলে না, এবং হঠাৎ করে বেরিয়ে যায়, আবার দেরি করে যায়। এই সমস্ত যে তার বৈশিষ্ট্যগুলি, সেগুলি কিন্তু এখানে ধরা পড়ে। বাড়িতে তাকে পাওয়া যায় না, শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়। তাহলে দেখো বাড়িতে তাকে কিন্তু আর বেশি করে পাওয়া যায় না, সে ফুটপাতে ফুটপাতে ঘুরে বেড়ায়, যার কারণে তাকে বাড়িতে আর বেশি পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে শহরের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খুঁজে, ভোর 4টের থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। তো দেখো এখানে মৃত্যুঞ্জয় কী করেছে, এখানে মৃত্যুঞ্জয় যারা অসহায় দরিদ্র মানুষ তাদের সঙ্গে কিন্তু প্রথমত মেলামেশা করে, এবং তাদের যে অভাব অভিযোগ সেগুলি জানার চেষ্টা করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে, এবং অন্য প্রার্থীর ভিড় দেখে। দেখো এখানে লঙ্গরখানা বলতে বোঝাচ্ছে বিনা পয়সায় যে খাবার দেওয়ার ব্যবস্থা, মানে ওই দুর্ভিক্ষের প্রেক্ষাপটে যে খাবার দেওয়ার ব্যবস্থা, সেগুলিকে কিন্তু লঙ্গরখানা বলা হয়, এবং সেখানে মানুষের যে জমায়েত বা ভিড় হয় সেগুলিকে কিন্তু এখানে মৃত্যুঞ্জয় খুঁজে খুঁজে বার করে।
প্রথম প্রথম সে এইসব নরনারীদের যতজনের সঙ্গে সম্ভব আলাপ করতো। তারপর কী হয়েছে দেখো এখানে, যতজনের সঙ্গে সম্ভব সে কিন্তু ওই অন্য প্রার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করতো। এখন এখন সেটা বন্ধ করে দিয়েছে, এবং কি করেছে এখন কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। সকল এক কথায় বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচে। তো দেখো যাদের কাছে সে মেলামেশা করতো তারা কিন্তু সবাই একই রকম উত্তর দেয়, এবং তাদের যে বলার ভঙ্গিমা সেটাও কিন্তু একই রকম। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যান প্যানারির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা এবং দুঃখের কাহিনী। তো দেখো এখানে যাদের কাছে সে খবর নিতে যায় বা জানতে চায় তারা কিন্তু সবাই একই সুরে কথা বলে। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। তো দেখো এখানে তাদের যে ঘটনা তারা কিন্তু সমস্তটাই মেনে নিয়েছে। কিভাবে কি করে হয়েছে তাদের এসব তারা কিন্তু জানে না। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। তো দেখো এই লাইনটি ধরো বড় প্রশ্ন আসে, এবং এটি 2017 এসেছিল। টুনুর মা বিছানা নিয়েছে। তাহলে দেখো এখানে টুনুর মার কিন্তু শারীরিক অসুস্থতা শুরু হয়ে গেছে। বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বাইরে পাঠিয়ে দেয়। তো দেখো এখানে মৃত্যুঞ্জয়ের যে স্ত্রী রয়েছে তার যেহেতু শারীরিক অবস্থা খুবই খারাপ, তাই সে কী করেছে বিছানা নিয়েছে, এবং বিছানায় শুয়ে শুয়ে তাদের বাড়ির যে ছেলে আছে তাদেরকে প্রত্যেককেই মৃত্যুঞ্জয়ের খোঁজ করার জন্য বাইরে পাঠায়। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিকক্ষণ পরে আসছে। তাহলে কি হয়, বাড়ির ছেলেরা কিছু সময় অতিক্রান্ত করে আবার ফিরে আসে, এবং ফিরে আসার পর তাদের টুনুর মাকে বলে যে মৃত্যুঞ্জয় খুব শীঘ্রই তাদের বাড়িতে ফিরে আসছে। খবর দিয়ে বাড়ির সকলেই কেউ গভীর কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে, এবং ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। তো দেখো এখানে এই লাইনটি থেকে প্রশ্ন আছে যে মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েগুলি চেঁচিয়ে কাঁদে কেন? তো এর উত্তরটি হিসেবে ক্ষুধার জ্বালায়। তো দেখো এখানে খবর দেওয়ার পর প্রত্যেকেই কিন্তু তাদের যে দুঃখ বা বেদনা, তারা কিন্তু দুঃখ বা বেদনার চাপে তাদের মুখগুলি কারো কাঁদো কাঁদো কেউ গম্ভীর হয়ে বসে থাকে। তারপর দেখো নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সেই জন্য একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে করে তার থাকে। তো দেখো এখানে নিখিল যখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসে তখন মৃত্যুঞ্জয়ের স্ত্রী নিখিলকে বলে যে যেন সে মৃত্যুঞ্জয়ের সাথে সাথেই থাকে। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। তাহলে দেখো এখানে নিখিল কিন্তু তাকে আশ্বাস দেয় টুনুর মাকে যে সে যদি সুস্থ হয় এবং বাড়ির দিকে খেয়াল রাখে তাহলে কিন্তু সে অবশ্যই থাকবে। টুনুর মা বলে, উঠতে পারলে আমিই তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। তো দেখো এখানে প্রথমে আমি বলেছি মৃত্যুঞ্জয়ের যে স্ত্রী, এখানে আমরা দেখতেই পাই যে স্বামী সোহাগী স্ত্রী, স্বামী সুখে তার সুখ। তো দেখো এখানে তার পরিপ্রেক্ষিতে কী বলেছে টুনুর মা, যদি সে উঠতে পারতো তাহলে নাকি সেই ঘুরতো তার স্বামীর সাথে, মানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী মৃত্যুঞ্জয়ের সঙ্গে ঘুরতো। নিশ্চয় ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। তো দেখো এখানে মৃত্যুঞ্জয়ের যে স্ত্রী, মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকতে থাকতে সেও কিন্তু অনেকটা মৃত্যুঞ্জয়ের মতো হয়ে গেছে। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। তো দেখো এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী বলেছে মৃত্যুঞ্জয় এখানে কিন্তু আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে, এবং তার স্ত্রী সেও বলছে যে আমিও পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যিও আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। তো দেখো এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী কী বলছে, তাদের যে বাড়িতে ছেলে মেয়ে রয়েছে সেগুলির কথা কিন্তু তাদের মনে হয়নি। কাদের কথা মনে হয়, ওই ফুটপাতে অনাহারে যে লোকগুলি পড়ে থাকে তাদের কথাই কিন্তু এখানে তাদের বারে বারে মনে হয়। আমাকে 2-3 দিন সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তাহলে এখানে কি মৃত্যুঞ্জয় কিন্তু তার স্ত্রীকে ওই তাদের সাথে আলাপ করানোর জন্য বা দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর মৃত্যুঞ্জয়ের স্ত্রী নিখিলকে বলে যে কিছুই কি করা যায় না? কেমন একটা ধারণা জন্মেছে, যথা সর্বদা দান করলেও কি কিছুই ভালো করতে পারবেন না। তো দেখো এখানে কি বলা হয়েছে যে সমস্ত কিছু দান করার পরেও কি ওই লোকগুলিকে ভালো করা যাবে না? দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, দারুণ একটি হতাশা জেগেছে ওর মনে। একেবারে মুসুরি যাচ্ছে দিনকে দিন। তাহলে দিনকে দিন কী হচ্ছে, তার শরীরটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। নিখিল শুনে আর তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানে মৃত্যুঞ্জয় যেহেতু আর আপিসে যায় না, তাই এখানে নিখিল কী করেছে, তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে।
অফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় এবং নিখিল তার যে অফিসের কাজকর্ম সেগুলি সারার পর সে মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা করতে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে দেখো এখানে মৃত্যুঞ্জয় যে জায়গাগুলিতে বেশি বেশি করে যায় সেগুলি কিন্তু নিখিলের অনেকটাই জানা হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টে কথা শোনায় এবং নিজের আগেকার যুক্তি তর্কগুলি নিজেই খণ্ড করে দেয়। তাহলে দেখো এখানে আগে যে যুক্তিগুলি দিত সে কিন্তু সেগুলি নিজে নিজেই খণ্ডন করে দেয়। মৃত্যুঞ্জয় শুনে কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না, তার অভিজ্ঞতার কাছ থেকে মারপেচ অর্থহীন হয়ে গেছে। তাহলে দেখো এখানে নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়ের চোখ দেখে এবং দেখার পর বুঝতে পারে যে সে কিন্তু কোনো কথার অর্থ কিন্তু আর বুঝতে পারছে না। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। তো দেখো এখানে মৃত্যুঞ্জয়ের গায়ে যে ধুলিমলিন সিল্কের জামা মানে জাপানি যে সিল্কের জামা সেটি কিন্তু অদৃশ্য হয়ে যায় এবং তার শরীরে ধুলিমলিন সিল্কের বদলে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া মানে একটি টুকরো কাপড় এবং গায়ে তার মাটি মাখা এবং গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে উঠেছে এবং দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে এবং ফুটপাতে কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। তো দেখো এখানে ফুটপাতের মানুষগুলির সঙ্গে সেও কিন্তু মিশে গেছে এবং শেষে বলে গাঁ থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। তো দেখো এখানে কি হয়েছে, এখানে ফুটপাতের লোকগুলির সঙ্গে কিন্তু মৃত্যুঞ্জয়ও একই রকম হয়ে গিয়েছে। তো দেখো এই গল্পটির শেষে আমরা বলতেই পারি যে কোনো একজন ব্যক্তি যদি সমাজকে পরিবর্তন করতে চায় বা সমাজের সমস্ত মানুষের ভালো করতে চায় তাহলে কিন্তু কি হবে, আমাদের এই মৃত্যুঞ্জয়ের মতো তার অবস্থা হয়ে দাঁড়াবে। একজনের দ্বারা কিন্তু কখনোই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, শুধুমাত্র অর্থনৈতিক দিকটি সকলে যদি একটু একটু করে সহযোগিতা করে তবেই কিন্তু সমাজকে পরিবর্তন করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকেই একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।